توانایی و ابتکار و বর্তমানে ইরানের উপর নানা দিক থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সব দিক থেকে যুক্তরাষ্ট্র ইরানকে চাপে রাখার চেষ্টা করছে। এমন অনেক দেশ আছে যারা যুক্তরাষ্ট্রের চাপের মুখে মাথা নিচু করে ফেলে, সাহস করে মুখ খুলতে উপায় পায়। কিন্তু ইরান সেই ব্যতিক্রম দেশগুলোর একটি। তারা যুক্তরাষ্ট্রের হুমকিতে গুরুত্ব দিচ্ছে না, বরং নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। নানা নিষেধাজ্ঞা, হুমকি কিংবা চাপ কোনো কিছুতে ইরান পিছু হচ্ছে না, বরং এরকম ধীরতার সাথে আমেরিকার প্রভাব মোকাবেলা করছে। এই অবস্থান শুধু ইরানের সাহসিকতাকে প্রকাশ করে না, বরং বিশ্ব রাজনীতিতে এক অন্যরকম চিত্র তুলে ধরে। বনের রাজা একা একটা যথেষ্ট একটা গোটা প্রাণীকুল কাঁপিয়ে দিতে, কিন্তু বাঘের একটি দুর্বলতা, সে মাঝে মাঝে ভুলে যায় একটা মৌমাছি ক্ষতি করতে না পারলে একদল মৌমাছি পারে তাকে মাটিতে নামিয়ে আনতে। ইতিহাস জানে সেই মৌমাছির কথা। যারা দুর্বল তারা ছিল, সংখ্যায় কম ছিল, অস্ত্র ছিল না, আধুনিকতা, তবু সাহসী একতায় আর কৌশলে হারিয়ে দিয়েছে বাঘকে। আচ্ছা, বুঝলেন না তো? চলুন আরেকটু গভীরভাবে খতিয়ে দেখা যাক। 1970-এর দশকে যুক্তরাষ্ট্র নামলো ভিয়েতনামে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি, হাজার হাজার সৈন্য, হেলিকপ্টার, বোমা আর প্রতিপক্ষ কৃষক, ছাত্র, সাধারণ মানুষ, যা রাতের আধারে শুরু মুখ হয়ে বানিয়েছে যুদ্ধের ঘাঁটি। গরিলা হামলায় কাবু হয়ে গেছে আমেরিকা। শেষমেশ মৌমাছি তোদের কাছে হেরে পিছু হটলো বাঘ। একই দৃশ্য আবার দেখা গেল আফগানিস্তানে। সোভিয়েত বাহিনী এলো অগ্নাস্ত্র নিয়ে, আর পাহাড়ে পাহাড়ে নাড়লো আফগান মুজাহিদিন। ছোট ছোট আঘাতে ভেঙে পড়লো সোভিয়েতদের দম্ভ। এক দশকের মাথায় আরেকবার হলো মৌমাছির হয়ে। 1971 সালে এই বাংলার মাটিতে পাকিস্তান বলেছিল বাঙালিদের দমন করা যাবে দিনের মধ্যে, কিন্তু ভুল গিয়েছিল। এই মাটির ছেলেরা সাহস জানে, এই মাটির মেয়েরা বিসর্জন জানে। রাইফেল ছিল না, ছিল না ট্যাঙ্ক, তবুও লড়েছিল মানুষ, আর মায়ের ভাষার জন্য তারা জয় এনেছিল। ইতিহাস বলে যুদ্ধের ময়দানে সবাই সমান, কিন্তু অস্ত্র বা সেনাবাহিনী যাই থাকুক না কেন, কখনো কখনো তা পর্যাপ্ত হয় না। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, অনেক উদাহরণ পাবো। শক্তিশালী দেশ কখনো নিশ্চিতভাবে জয়ী হয় না, এবং দুর্বল দেশও কখনো হারিয়ে যায় না। আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে বিবেচিত, হয়তো অনেকেই মনে হয় এটা সম্ভব, আমেরিকাকে কখনো হারানো যাবে না। কিন্তু সত্যি কি এমন? ইতিহাস যে অন্য কথা বলে। ইরান ছোট হলেও এক কঠিন প্রতিদ্বন্দ্বী। একসময় আমেরিকা ভাবতো ইরান কখনোই আমেরিকার সামরিক শক্তির কাছে দাঁড়াতে পারবে না। 1979 সালে ইরান নিজেদের স্বাধীনতা রক্ষা করতে পারলো। 2000 সালের পর ইরান ধীরে ধীরে আন্তর্জাতিক পরিস্থিতিতে শক্তিশালী হয়ে উঠলো। যতই মার্কিন চাপ থাকুক, ইরান কখনোই থামেনি। বিশ্বের যে কোনো পরিস্থিতি দেখলে এটা পরিষ্কার, শক্তির ভরসায় কখনোই কোনো দেশকে হারানো যায় না। যুদ্ধের মাঠে সবাই সমান। তো চলুন আরেকটু ভেতরে ঢোকা যাক। ইরানের সবকিছু নিয়ে আজকে আলোচনা করবো। তারা কি পারবে এই বিশ্ব রাজনীতিতে আমেরিকার বিরোধিতা করে টিকতে? ইরানের ভূগোল তার প্রতিরক্ষাকে প্রাকৃতিকভাবেই শক্তিশালী করে তুলেছে। পশ্চিমে জাগ্রস পর্বতমালা এবং উত্তর পূর্বে এলবোর্স পর্বতমালা এমন এক প্রতিরক্ষা বলয় তৈরি করে যা বাইরের শত্রু প্রবেশে বাধা হয়ে দাঁড়ায়। জাগ্রস পর্বতমালা মরুভূমি ও নির্জন অঞ্চল। জাগ্রস পর্বতমালা ইরাক সীমান্ত ঘেঁষে। এই পর্বতমালায় সরাসরি সামরিক অভিযান পরিচালনা কঠিন, সরঞ্জাম ও সেনা নিয়ে অগ্রসর হওয়া কঠিন হয়ে পড়ে। মরুভূমি ও নির্জন অঞ্চল। দক্ষিণ পূর্বাঞ্চলে বিস্তীর্ণ মরুভূমি অঞ্চল যেমন দাস্তে লুত ও দাস্তে কাবে শত্রুর গতিবিধিকে সীমিত করে দেয়। এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোর কারণে ইরান অভ্যন্তরীণভাবে দ্রুত বাহিনী স্থানান্তর করতে পারলেও শত্রুর জন্য আক্রমণ এবং দীর্ঘমেয়াদী অবস্থান বজায় রাখা কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলাফল স্বরূপ যুদ্ধের শেষে সীমান্তে তেমন কোনো পরিবর্তন হয়নি। এতে বোঝা যায় যে সামরিক শক্তি থাকা সত্ত্বেও ইরানকে পরাস্ত করা কতটা কঠিন। ইরান পশ্চিমে ইরাক, পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান, উত্তর ক্যাম্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর দ্বারা পরিবেষ্টিত। এই অবস্থান একদিকে তাকে এক সামরিক প্রস্তুত করে তুলেছে, অপরদিকে আন্তর্জাতিক শক্তির আগ্রহের কেন্দ্রবিন্দু। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী বৈশ্বিক তেলের 20% পথে যায়। এটি ইরানকে কৌশলগত সুবিধা দেয়। সামরিকভাবে এই অঞ্চল দখলে রাখলে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করা যায়। হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের স্থাপনাগুলি বিদেশি নৌবাহিনীর জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়। ইরান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। এই নীতির মাধ্যমে তারা একদিকে যেমন স্থায়ী অস্ত্র উৎপাদন করছে, তেমনি আসমান যুদ্ধে দক্ষ হয়ে উঠেছে। ইরান তার ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও অন্যান্য প্রযুক্তিকে ব্যাপক বিনিয়োগ করেছে। এটি তাদের শত্রুপক্ষের সামরিক ঘাঁটিতে পাল্টাঘাত হানার সক্ষমতা দেয়। ইরান এর বিপ্লবী গার্ড IRGC
ও কুদস ফোর্স আঞ্চলিক ভিত্তিক শত্রুকে ব্যস্ত রাখার কৌশল অনুসরণ করে। ইরান তার প্রতিরক্ষাকে শুধু নিজের ভূখণ্ডের মতো সীমাবদ্ধ রাখেনি, বরং আঞ্চলিক মিত্র তৈরি করে শত্রুর আক্রমণকে বহুদূরে প্রতিহত করতে চেয়েছে। হিজবুল্লাহ লেবানন, হুতি ইয়েমেন ও সিরিয়ার আসাদ সরকারকে ইরানের মিত্র। এই মিত্র গোষ্ঠী ইরানের হয়ে অন্য ফ্রন্টে শত্রুকে ব্যস্ত রাখে। ইরানের প্রতিরক্ষা শুধুমাত্র একটি সেনাবাহিনী পুশ নয়, বরং এটি একটি জটিল বহুমাত্রিক ভূগোল ভিত্তিক এবং কৌশলগত পদ্ধতির ফল। পাহাড়, মরুভূমি, কৌশলগত অবস্থান, জনভিত্তিক প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক কৌশলগত বুদ্ধিমত্তা এবং সব মিলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই ধীর যে ইরাকের মতো শক্তিশালী প্রতিবেশী দীর্ঘ যুদ্ধের পরও তার সীমান্ত বদলাতে পারেনি। ইরান মধ্যপ্রাচ্য এক গুরুত্বপূর্ণ রাষ্ট্র, শুধু তার ভৌগোলিক অবস্থানের জন্যই নয়, বরং তার জনগণের বৈচিত্র্যময় জাতিগত পরিচয় অসাধারণ। সবচেয়ে বড় জাতিগোষ্ঠী হলো পার্সিয়ান, আর যারা ইরানের মূল জনগোষ্ঠী তারা দেশের মোট জনসংখ্যার প্রায় 60 থেকে 65%। পার্সিয়ানরা মূলত ফার্সি ভাষায় কথা বলে এবং ইরানের রাজনৈতিক সংস্কৃতি ও প্রশাসনিক কাঠামোতে তাদের আধিপত্য সবচেয়ে বেশি। দ্বিতীয় বৃহত্তম জাতি আজারবাইজানি, যাদের সংখ্যা প্রায় 16 থেকে 20%। তারা উত্তর পশ্চিম ইরানের তাবরিজ ও পশ্চিম আজারবাইজানে বসবাস করে। ইরানের পশ্চিম অঞ্চলে বাস করা কুর্দিদের সংখ্যা প্রায় 7 থেকে 9%। দক্ষিণ পূর্ব অঞ্চলের সিস্তান ও বেলুচিস্তানে বাস করে বেলুচি গোষ্ঠী, যাদের সংখ্যা অনুমানিক 2 থেকে 3%। আর একটু ছোট কিন্তু কৌশলগত গুরুত্বপূর্ণ গোষ্ঠী হলো আরব সংখ্যালঘু, যারা বাস করে খুজস্তান অঞ্চলে। এই অঞ্চল তেল সমৃদ্ধ এবং আরব জাতীয়তাবাদের প্রভাবে মাঝে মাঝে বিচ্ছিন্নতার সুর শোনা যায়। তাদের ভাষা আরবি এবং তারা ইরাকের আরব জনগোষ্ঠীর সঙ্গে সংস্কৃতভাবে ঘনিষ্ঠ। এছাড়াও রয়েছে লর, তুর্কমেন, কাশকাই ও আর্মেনিয়াম গোষ্ঠী, যারা তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি নিয়ে ইরানের সমাজে টিকে আছে। প্রত্যেক জাতীয় গোষ্ঠীর রয়েছে আলাদা আলাদা সংস্কৃতির পরিচয়, ভাষা, ইতিহাস এবং অনেক সময় রাজনৈতিক আকাঙ্ক্ষাও। যদিও প্রত্যেকেই স্বাধীনতা চায় এমন নয়, তবে নির্দিষ্ট জাতি গোষ্ঠীগুলোর মধ্যে বিচ্ছিন্নতাবাদী মনোভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো আরব সংখ্যালঘু, আজারবাইজানিরা, কুর্দিরা, বেলুচিরা। আজারবাইজানিরা ইরানের সঙ্গে তুরস্ক ও আজারবাইজানের স্বতন্ত্র সংস্কৃতির মিল থাকায় এই অঞ্চলে জাতীয়বাদী আবেগ বাড়ছে। কুর্দি জাতিগোষ্ঠী বহু দশক ধরে একটি স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্রের স্বপ্ন দেখে আসছে, যা ইরাক, ইরান, সিরিয়া এবং তুরস্কের অংশবিশেষ নিয়ে গঠিত হতে পারে। বেলুচিরা পাকিস্তান ও আফগানিস্তানের বেলুচ সম্প্রদায় আছে এবং অনেক সময় তারা সম্মিলিত বেলুচিস্তান রাষ্ট্রের কথা বলে থাকে। আরব সংখ্যালঘু খুজেস্তান তেলের জন্য সমৃদ্ধ এই অঞ্চলটি আরব জাতীয়বাদী আবেগ দ্বারা অনেক সময় প্রভাবিত হয় এবং তারা স্বাধীনতার জন্য বিভিন্ন রকমের ছোটখাটো আন্দোলন করে থাকে। ইরান সরকার জাতিগত বৈষম্য মোকাবেলায় শিয়া ইসলাম এবং ইসলামী বিপ্লবের আদর্শ ব্যবহার করে। এটি একটি উম্মা ভিত্তিক জাতীয় ঐক্য করার কৌশল, যেখানে ধর্মীয় পরিচয়ে জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়। 1979 সালে ইসলামী বিপ্লব শুরুর সময় থেকে ইরান জাতিগত ঐক্যের পরিবর্তে ইসলামিক ঐক্য বা ইমাম খোমেনির ভাবাদর্শে বিশ্বাস স্থাপনকে গুরুত্ব দিয়েছে। ইরান সরকার জাতিগত স্বাধীনতা দাবি পশ্চিমা ষড়যন্ত্র বলে প্রচার করে। এইভাবে বিচ্ছিন্নতাবাদী দাবিগুলো জাতীয় নিরাপত্তার ইস্যু বানিয়ে ফেলে। অনেক জাতিগত আন্দোলনকারীকে সেফাহে পাশ দাঁড়ানে ইনকিলাবে ইসলামী IRGC এর মাধ্যমে দমন করা হয় এবং আন্তর্জাতিক মিডিয়ার এসবকে সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন করা হয়। মধ্যপ্রাচ্যের এক অদৃশ্য দানব। 1919 সালে ইসলামী বিপ্লবের পর ইরান শুধু সামরিক রাজনীতি নয়, সামরিক শক্তির চমক দেখেছে। এক সময় যেটা ছিল পশ্চিমাদের উপর নির্ভরশীল, এখন সেটা দাঁড়িয়েছে এক স্বনির্ভর, আক্রমণাত্মক ও প্রভাবশালী সামরিক পরশক্তিতে। আপনি যদি ইরানের সামরিক শক্তি দেখে থাকেন, তাহলে তাদের শক্তি দুই ভাগে বিভক্ত। এর টেস্ট ঐতিহ্যবাহী সেনাবাহিনী IRGC, ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস, বিপ্লবের রক্ষক, আঞ্চলিক খেলা মাস্টারমাইন্ড। IRGC এর কুদ্দুস ফোর্স তো এমন এক ইউনিট যারা গোপনে অন্য দেশে গিয়ে বড় বড় খেলা সাজায়, সিরিয়া, ইরাক, লেবানন, যেখানেই দরকার। ইরানের অস্ত্র ভান্ডারেও চমক রয়েছে। তাদের কাছে রয়েছে ব্যালিস্টিক মিসাইল শাহাব 3 থেকে ইসরায়েলের বা উপসাগরীয় মার্কিন ঘাঁটি এর আওতায়। ড্রোন প্রযুক্তি, ইরানের ড্রোন, বিশেষ করে শাহেদ সিরিজ, এখন যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার। রাশিয়া পর্যন্ত এগুলো কিনে যুদ্ধ করেছে। নৌবাহিনী হরমুজ প্রণালীতে ছোট্ট সুপার ফাস্ট বোট আর মাইন দিয়ে ইরান পুরো বিশ্বজনীন বাজারকে হুমকির মুখে ফেলতে পারে এক ধাক্কায় অশান্তি ছড়াতে। আর হ্যাঁ, সাইবার যুদ্ধ ইরান চুপ করা ভয়ঙ্কর, হামলা করেও তথ্য নেয়, দুনিয়া জুড়ে নজর রাখে। ইরান শুধু যুদ্ধ করে না, যুদ্ধের পরিবেশ গড়ে তোলে। এটা একটা দেশ না, একটা স্ট্র্যাটেজি। ইরান জানে সরাসরি যুদ্ধ করে জয় পাওয়া কঠিন, তাই তারা বেছে নিয়েছে বুদ্ধি,
প্রভাব আতঙ্ক তৈরির পথ। সামরিক দিক দিয়ে তারা হয়তো সুপার পাওয়ার না, কিন্তু একটা কথা মাথায় রাখতে হয়, একটা দেশকে ভয় পাওয়ানোর জন্য কখনো কখনো পরমাণু বোমা লাগে না, শুধু ঠিক মতো চালানো এক কোষের মিসাইলই যথেষ্ট। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রে ইরান একটি গুরুত্বপূর্ণ তবে বিতর্কিত শক্তি। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান তার পররাষ্ট্রনীতিতে একটি আদর্শিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, যার মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ইসলাম বিরোধী বলয় গঠন। এই বলয়টি পরিচিত প্রতিরোধের অক্ষ অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নামে। এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনে হামাস ও ইসলামিক জিহাদ, ইরাকে হাসব সাবি পপুলার মোবিলাইজেশন ফোর্স, সিরিয়ার আসাদ সরকার এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থন করে আসছে। এই গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরান কার্যত একটি ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি সংঘাত একটি বৃহত্তর কৌশলকে অংশ। ইরান সরাসরি সামরিক শক্তি প্রয়োগ না করেও তার আঞ্চলিক শত্রুদের বিশেষত সৌদি আরব, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নির্বিশেষে চাপে রাখছে। বিশ্লেষকরা দেখেছেন ইরান প্রতিটি সংঘাতে স্ট্র্যাটেজিক বিপদ তৈরি করতে চায়, যা একাধিক ধারে তার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করে এবং অন্যদিকে শত্রুদের মোকাবেলায় বিকল্প ফ্রন্টলাইন তৈরি করে। উদাহরণস্বরূপ লেবাননে হিজবুল্লাহ অস্তিত্ব ইসরায়েলের জন্য একটি স্থায়ী নিরাপত্তা হুমকি। আবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থন করে ইরান সৌদি আরবের দক্ষিণ সীমান্তের চাপ সৃষ্টির পাশাপাশি আরব উপসাগরে নৌ চলাচল নিয়ন্ত্রণ রাখার কৌশল প্রয়োগ করে রেখেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই নেটওয়ার্কে একটি অশুভ দক্ষ অ্যাক্সিস অফ এভিল হিসেবে দেখছেন। তাদের দৃষ্টিতে এইটি শুধু নিরাপত্তার হুমকি নয়, বরং মধ্যপ্রাচ্য আমেরিকার দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের প্রধান অন্তরায়। এই কারণেই ইরানকে ঘিরে নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং কখনো কখনো গুপ্ত হামলার মাধ্যমে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। একই সময় ইরান যখন পারমাণবিক শক্তির পথে এগিয়ে যাচ্ছে, তখন এই প্রতিরোধ নেটওয়ার্ক আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। পারমাণবিক অস্ত্র থাকলে ইরান শুধু তার আঞ্চলিক গোষ্ঠীগুলোকে আত্মবিশ্বাস দেবে না, বরং সামগ্রিক প্রতিরোধ অক্ষকে একটি নিরাপত্তা ছাতা প্রদান করবে, যা ভবিষ্যতে এই অঞ্চলের শক্তির ভারসাম্য অমূল্য পরিবর্তন করতে পারে। তবে সম আলোচকদের এটি বলেন, ইরানের এই কৌশল একদিকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করেছে এবং অন্যদিকে সুশাসন ও অভ্যন্তরীণ উন্নয়ন ব্যাহত করেছে। তাছাড়া প্রতিটি প্রক্সি গোষ্ঠীর মধ্যে রয়েছে নিজস্ব মতাদর্শগত ও রাজনৈতিক লক্ষ্য, যা ইরানের সাথে সাথে সবসময় মিলে না। ইরানের ভূ রাজনৈতিক অবস্থান শুধু মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং তা বৈশ্বিক শক্তির ভারসাম্য ক্ষেত্রে একটি স্পর্শকাতর কৌশলগত কেন্দ্রবিন্দু। একদিকে ইরান প্রতিরোধের অক্ষে নির্মাণ করে যুক্তরাষ্ট্র ইসরায়েল কেন্দ্রিক বলয়ের মুখে এক প্রসিজর দাঁড় করিয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি পর শক্তিগুলোর কাছে ইরান হয়ে উঠেছে এমন এক রাষ্ট্র যার পতন ঠেকানো শুধু রাজনৈতিক কৌশল নয়, বরং একটি অনিবার্য প্রয়োজন। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া ইরানের কৌশলগত রক্ষা কবচ। ইরানকে কেন্দ্র করে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার অবস্থান কেবল মার্কিন বিরোধিতায় সীমাবদ্ধ নয়, বরং একটি গভীর কৌশলগত সমীকরণের গাথা। রাশিয়া, সিরিয়ার আসাদ সরকারের পক্ষে রাশিয়া ও ইরানের একসাথে কাজ সম্পর্কে একই সঙ্গে রাশিয়া মধ্যপ্রাচ্য মার্কিন উপস্থিতির বিরোধিতা করে থাকে এবং ইরানকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখে দক্ষিণ ফ্লাক্সে। চীন 25 বছর মেয়াদী বিশাল অর্থনৈতিক চুক্তির মাধ্যমে চীন ও ইরান কৌশলগত অংশদারিত্ব করেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইরানে একটি গুরুত্বপূর্ণ করিডোর রাষ্ট্র। চীনের শক্তিশালী এনার্জি চাহিদা এবং পশ্চিমা প্রভাব থেকে বেরিয়ে আসার আকাঙ্ক্ষা দুইয়ের সমন্বয় ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা চীনের জাতীয় স্বার্থে পরিণত হয়েছে। উত্তর কোরিয়া পরমাণু প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। পশ্চিম চাপের মুখে দুই রাষ্ট্র একে অপরকে সহায়তা ঘনিষ্ঠ বলে ধরে রেখেছে। ভারত ও চাবার অর্থনৈতিক স্বার্থে নেভিগেশনাল ভারসাম্যরত ভারতের দৃষ্টিকোণ থেকে ইরান হচ্ছে পশ্চিমমুখী এশীয় প্রবেদার। ভারতের চাবার বন্দরে বিনিয়োগ মূলত পাকিস্তানের বাইপাস করতে আফগানিস্তানের মধ্যে এশিয়ার প্রবেশ অধিকার নিশ্চিত করার একটি কৌশলগত প্রয়াস। পাশাপাশি ইরান ভারতের জন্য একটি মূল্য সাশ্রয়ী জ্বালানি উৎস। এই বাস্তবতা ভারতকে এক ধরনের দ্বৈত ভূমিকা দিতে বাধ্য করে। একদিকে ওয়াশিংটনের সাথে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখা, অন্যদিকে তেহরানকে পুরোপুরি না ক্ষিপ্ত করা, অর্থাৎ ভারত দমক সাপ, এটা আর কি বোঝা যাচ্ছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান পশ্চিমা বিশ্ব, বিশেষত যুক্তরাষ্ট্রের জন্য একটি বিপজ্জনক জোয়া হতে পারে। ইতিহাসে মার্কিন সামরিক হস্তক্ষেপের অতীতও যেমন ভিয়েতনাম বা আফগানিস্তানের সেই অভিজ্ঞতাগুলো স্পষ্টভাবে দেখিয়ে দেয় একটি ভূখণ্ডে প্রবেশ করা যত সহজ, তা থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজে পাওয়া ততটাই কঠিন। ইরান শুধুমাত্র একটি রাষ্ট্র নয়, এটি একটি জোট সমর্থিত আদর্শিক কাঠামো, যার প্রতিরোধ দীর্ঘায়িত, বৈচিত্র্যময় এবং আঞ্চলিকভাবে ছড়ানো। ইরান যুদ্ধক্ষেত্রে শুধু নিজেদের লড়বে না, বরং হিজবুল্লাহ, হুতি, পিএমএফ এমনকি গাজা থেকে হামাজের মতো গোষ্ঠীসমূহকে একযোগে সক্রিয় করতে পারে। ফলে যুদ্ধ হয়ে উঠবে বহুমাত্রিক, বহু ভূখণ্ডিক এবং ব্যয়বহুল, শুধু অর্থনৈতিকভাবে নয় বরং কূটনৈতিক ও সামরিকভাবেও।
অর্থনৈতিক প্রতিরোধ ও স্মার্ট স্ট্র্যাটেজি। ইরান দীর্ঘদিন পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্য থেকে অভ্যন্তরীণ শিল্প, মুদ্রা রিজার্ভ এবং আঞ্চলিক বাণিজ্য জোটের মাধ্যমে অর্থনৈতিক প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। চীনের বিনিয়োগ, রাশিয়ার প্রযুক্তি সহযোগিতা, এমনকি অন্যান্য গোষ্ঠীর তেলের বাজারে মাধ্যমে ইরান নিজেকে এক ধরনের প্যারালাল ইকোনমিক সিস্টেমে যুক্ত করেছে। ইরানের ভবিষ্যৎ শুধু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যের উপরও প্রভাব ফেলে। যদি ইরান পতিত হয় তাহলে এটি হবে একটা আদর্শিক বলয়ের পতন, যা ওয়াশিংটন ও তেল আবিবের জন্য তাৎক্ষণিক বিজয় মনে হলেও দীর্ঘমেয়াদে অব্যবস্থাপনায় পরিণত হতে পারে, যেমন দেখা গেছে লিবিয়া ও ইরাকের ক্ষেত্রে। অন্যদিকে যদি ইরান অস্তিত্ব বজায় রেখে আরও সাংগঠনিক হয় তাহলে এক নতুন ইন্টারন্যাশনাল অর্ডারের প্রাথমিক ভিত্তি স্থাপনা করতে পারে, যেখানে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করে একাধিক কেন্দ্রীয় শক্তি মাথা তোলে। আজকের আলোচনায় আমরা দেখেছি ইরান শুধু একটি রাষ্ট্র নয়, এটি একটি আদর্শ, একটি প্রতিরোধ কাঠামো এবং একটি ভূ রাজনৈতিক শক্তি, যেটি আঞ্চলিক ও বৈশ্বিক রাজনৈতিক গতিপথ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। পশ্চিমা শক্তিগুলো ইরানের নিয়ন্ত্রণ করতে চায়, আবার পূর্বের কিছু শক্তি ইরানকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি কেবল খেলোয়াড় নাকি এই পুরো দাবার ছকের একজন নির্মাতা? মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাত, প্রতিটি কূটনৈতিক চুক্তি এবং প্রতিটি সামরিক পদক্ষেপ শেষ পর্যন্ত এসে দাঁড়ায় এক অপরের সাথে জড়িত এমন একটি জটিল বাস্তবতা, কেবল পর্দার আড়াল থেকে পরিচালিত হচ্ছে। ইরানের প্রতিরোধকে টিকে থাকবে নাকি আসন্ন কোনো যুদ্ধ সবকিছু পাল্টে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে, কিন্তু আমরা ততদিন বিশ্লেষণ করে দেবো, খতিয়ে দেখবো, ইতিহাস পেছনে লুকানো গল্পগুলো সামনে আনবো আপনার জন্য। আপনি দেখছেন দি ফারুক ফাইলস। আর যদি এই ধরনের গবেষণা ভিত্তিক কন্টেন্ট ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সামনে আরো গভীরে যাব।